ভোরবেলা লক্ষণ আর সুরজ দুজন কাঠুরে কুড়াল হাতে ঘন জঙ্গলের দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা এক রহস্যময় গুহার সামনে এসে পৌঁছায়। এ কি সুরজ, আমরা তো এই রহস্যময় গুহার কাছে চলে এসেছি। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আরে তুই এসব কি কথা বলছিস লক্ষণ? যখন এসেই পড়েছি তখন ভেতরে চল, দেখি না ভেতরে কি আছে। না 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 না, আমি এই গুহার ভেতরে যাব না। ভাই, আমার বউ বাচ্চা আছে, তারা বাড়িতে আমার অপেক্ষা করছে। আর শুনেছি এই গুহার ভেতরে একটি কালো গোলাপ আছে, যা খুবই অভিশপ্ত। যেই ভেতরে গেছে আর কখনো ফিরে আসেনি। কিন্তু আমি এটাও শুনেছি যে ভেতরে অনেক ধন সম্পদ আছে। তাছাড়া আমাদের অবস্থাও তো খুব খারাপ। যদি প্রাণও যায় তাতে আর কি আসে যায়? এমন তো নয় যে পেছনে কোনো রাজকীয় জীবন অপেক্ষা করছে। সেই ছেঁড়া ফাটা দারিদ্র্যের জীবনই তো। চলো ভেতরে যাই, হয়তো রাজকীয় জীবনই জুটে যাবে। হ্যাঁ ঠিক আছে, ভাগ্যটা একবার পরীক্ষা করেই দেখি, চলো। দুজনেই ভয়ে ভয়ে গুহার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে তারা যা দেখল তাতে অবাক হয়ে গেল। সেখানে কোনো ধ্বংসস্তূপ নয়, বরং স্বর্গের মতো এক সুন্দর জগৎ। পুরো গুহাটি খাঁটি সোনায় মোড়ানো, মনে হচ্ছে যেন স্বর্গে এসে পড়েছে। এ কি, এ তো যেন আমরা স্বর্গে এসে পড়েছি। দেখো সুরজ, চারদিকে কত সোনা আর সোনা। হ্যাঁ, কিন্তু আমরা তো গুহার ভেতরে এসেছিলাম, তাহলে ভেতরে এমন সোনালী জগৎ এলো কিভাবে? সত্যি এটা আশ্চর্য। চলো এই গুহা থেকে একটু ধন সম্পদ নিয়ে আমাদের গ্রামে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, নিই। দুজনেই ধন তুলতে শুরু করল। হঠাৎই তীব্র আলো জ্বলে উঠল, প্রবল ঝড় হলো, আর মুহূর্তের মধ্যেই স্বর্গসম সেই দৃশ্য ভয়ঙ্কর এক কবরস্থানে পরিণত হল। হায় রে বাবা, ওহে সুরজ, এ কি হয়ে গেল? এই তো একটু আগে কত সুন্দর জায়গায় ছিলাম, আর এখন এই কবরস্থান। হে ভগবান, এ কি হলো? এখন আমরা কি করব? লক্ষণ, মনে হয় আমরা আর বাঁচতে পারবো না। এখন তো আমারও ভীষণ ভয় লাগছে। এত সুন্দর জায়গাটা হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে গেল কিভাবে? আর ভালো করে দেখো তো, চারদিকে শুধু কবর আর কবর। কে জানে এই কবরগুলোতে কার কার লাশ পুঁতে রাখা আছে। এমন সময় একটি কবর থেকে একটি বুড়ি মহিলা বেরিয়ে এলো। তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের এখানে আসা উচিত ছিল না। দেখুন মা, আমরা তো শুধু ধনের লোভে এখানে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে এমনটা কেন হয়ে গেল? আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিন। আমাদের আর কিছুই চাই না, শুধু বলুন আমরা কিভাবে বাইরে যাব। হ্যাঁ মা, আমাদের খুব ভয় লাগছে। দয়া করে বলুন আমরা কিভাবে বাইরে যাব। আমাদের কিছুই চাই না, আমাদের যেতে দিন। এখন তোমরা আর কখনো এখান থেকে ফিরে যেতে পারবে না। যে একবার এই জগতে ঢুকে পড়ে সে আর পেছনে ফিরতে পারে না। দেখো, গুহার পথও বন্ধ হয়ে গেছে। না না, এমন করবেন না। আমরা দুজনেই মরতে চাই না, আমাদের যেতে দিন। ভগবানের জন্য আমাদের ছেড়ে দিন, দয়া করে যেতে দিন মা। তোমাদের দুজনের মধ্যে যে সবচেয়ে বেশি লোভী তাকেই আগে বলি দেওয়া হবে। লক্ষণ লোভী, এই আমাকে এখানে নিয়ে এসে ফাঁসিয়েছে। এ একেবারে মিথ্যে কথা বলছে সুরজ। তুই তো বলেছিলি পেছনে আর কি রাজকীয় জীবন অপেক্ষা করছে, এখানে এলে নাকি রাজকীয় জীবন পাওয়া যাবে। তুই তো আমাকে এই গুহায় নিয়ে এসেছিস। এখন আমি বুঝে গেছি কে লোভী। এই কথা বলে বুড়ি মহিলা সুরজকে মেরে ফেলে তাকে নিজের মধ্যে বিলীন করে নিল। লক্ষণ সেখানেই বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সুরজ, সুরজ, ফিরে আয় সুরজ। তুই আমার বন্ধু ছিলি, আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। এখন আমি কি করব, কোথায় যাব? ভগবান, ভগবান, আমাকে সাহায্য করো।
আমি কি করব, কি করব? এদিকে বাড়িতে লক্ষণের স্ত্রী যশোদা আর তার ছেলে মনোজ খুব চিন্তায় পড়ে গেল। বাবা, তোমার বাবাকে যেতে 2 দিন হয়ে গেল। কে জানে কোথায় চলে গেছে। প্রতিদিন সন্ধ্যার মধ্যেই তো ফিরে আসত, কিন্তু আজও এলো না। ঘরেও আর কিছু খাওয়ার নেই। মা, চিন্তা করো না, আমি বাবাকে খুঁজে নিয়ে আসব। তিনি যেখানে থাকুন না কেন, আমি তাকে খুঁজে বের করব, হোক সে মাটির নিচে বা পাতালে। মা, আমি বাবাকে অবশ্যই নিয়ে আসব। বাবা, তুই তো এখনো অনেক ছোট, তুই কিভাবে তোর বাবাকে খুঁজে নিয়ে আসবি? ছোট হলেই বা কি হয়েছে, আমি তোমার ছেলে, আমিও বাবার মতো সাহসী। আমি বাবাকে অবশ্যই খুঁজে আনব। তুমি এখানে অপেক্ষা করো মা, আমি যাচ্ছি, বাবাকে নিয়ে আসব। এই বলে মনোজ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রামু কাকা, রামু কাকা, আপনি কি আমার বাবাকে দেখেছেন? তিনি তো সবসময় আপনার ছেলে সুরজের সঙ্গে কাঠ কাটতে যেতেন, কিন্তু এখনো পর্যন্ত তারা ফিরে আসেনি। আরে বাবা, আমার ছেলে সুরজও তোমার বাবার সঙ্গেই গিয়েছিল, সেও আর ফিরে আসেনি। কে জানে দুজনেই কোথায় আটকে পড়েছে। ওর চিন্তায় রাতে ঘুমই আসে না। মনোজ পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়াল, কিন্তু লক্ষণের কোনো খোঁজ পেল না। ক্লান্ত ও হতাশ হয়ে সে বাড়ি ফিরে এলো। 2-3 দিন কেটে গেল, আর যশোদার শরীরও ধীরে ধীরে খারাপ হতে লাগল। এদিকে অন্যদিকে লক্ষণ কবরস্থান পেরিয়ে হাঁটতে হাঁটতে বহুদিনের যাত্রার পর একটি পুকুরের কাছে পৌঁছাল। হে কি, আমি তো কত দিন ধরে শুধু হেঁটেই চলেছি। এত বড় কবরস্থান কি সত্যিই হয়? হে ভগবান, আমাকে রক্ষা করো। সামনে আর কি বিপদ অপেক্ষা করছে কে জানে। খুব পিপাসা পেয়েছে, চলো এই পুকুরের জল একটু খেয়ে নিই। লক্ষণ পুকুরের ধারে ঝুঁকতেই জলের মধ্যে হঠাৎ একটি কালো পদ্ম আর একটি সোনালী পদ্ম ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তেই এক রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো। তুই এত দূর পর্যন্ত কিভাবে পৌঁছালি? তুই কে? তুই কোনো সাধারণ মানুষ নোস, কারণ আজ পর্যন্ত এখানে আর কেউ পৌঁছাতে পারেনি। হে কি হচ্ছে? পুকুরের ভেতরে কালো পদ্ম, আর সে আবার আমার সঙ্গে কথা বলছে। হে হে ভগবান, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? না, তুই কোনো স্বপ্ন দেখছিস না। বল, তোর কি চাই? তুই এখানে কেন এসেছিস? আমি ধন চাই। আমি খুব গরিব এক কাঠুরে। আমি আমার বন্ধুর সঙ্গে এসেছিলাম, কিন্তু আমার বন্ধু মারা গেছে। আমি ধন চাই, যাতে আমার পরিবারকে ভালো জীবন দিতে পারি। তোর যদি ধনই চাই তবে শুন, তোর বেছে নিতে হবে কালো পদ্ম না সোনালী পদ্ম। ভুল বাছলে এখানেই তোর মৃত্যু হবে। এখন আমি কাকে বেছে নেব? যদি ভুল বেছে নিই তাহলে তো আমি মরেই যাব। এই বলে লক্ষণ চোখ বন্ধ করে নিল। এইভাবেই ধীরে ধীরে 10 বছর কেটে গেল। যশোদা আর মনোজ দুজনেই খুব কষ্টে, খুব দুশ্চিন্তায় লক্ষণকে সব জায়গায় খুঁজে বেড়াল, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া গেল না। তোমার বাবার কোনো খোঁজই পাওয়া গেল না। জানি না তিনি বেঁচে আছেন নাকি আর নেই। চিন্তা করো না মা, আমাদের বাবা যেখানেই থাকুন, আমি একদিন না একদিন তাকে খুঁজে নিয়ে আসব। তুমি আমার ওপর ভরসা রাখো। কিন্তু এখন তোমার বাবা আর বেঁচে থাকার সম্ভাবনাই নেই। তুমি গিয়ে কিছু কাজ করো, অন্তত আমাদের ঘরটা তো চলবে। তোমার বাবার জমানো সামান্য পুঁজি সব শেষ হয়ে গেছে, আর এই বুড়ো হাড়ে আমার আর শক্তি নেই যে তোমাকে রোজগার করে খাওয়াতে পারি। চিন্তা করো না মা,
আমি একটা নতুন কুড়াল নিয়েছি। আজ থেকে আমিও কাঠ কেটে বাজারে বিক্রি করব। এই বলে মনোজ কুড়াল হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে ঘন জঙ্গলে গিয়ে কাঠ কাটল এবং বাজারে নিয়ে এসে হাঁক দিতে লাগল। কাঠ নিন, শুকনো মোটা কাঠ। রান্নার জন্য, জ্বালানোর জন্য ভালো কাঠ নিন। কাঠ নিন, শুকনো মোটা কাঠ। রান্নার জন্য, জ্বালানোর জন্য ভালো কাঠ নিন। এইভাবেই সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু একটি কাঠও বিক্রি হলো না। এ কি, আমার তো একটি কাঠও বিক্রি হলো না। কি যে হয়ে গেল! গ্রামবাসীরা আমার কাছ থেকে কাঠ কেন নিচ্ছে না, কেন? আরে দেখো দেখো, পলাতক বাবার পলাতক ছেলে এসে গেছে। তোর বাবা তো তোকে ফেলে পালিয়ে গেছে, আর এখন তার জায়গায় তুই দাঁড়িয়েছিস। কে জানে তুইও একদিন তোর বাবার মতো পালিয়ে যাবি, নাকি সারা জীবন এই কাঠই বেঁচে যাবি। হ্যাঁ রে ভাই, একদম ঠিক কথা। এই মনোজের বাবা তো এমনই এক খারাপ পলাতক লোক ছিল যে নিজের স্ত্রী আর ছোট্ট ছেলেকে ফেলে পালিয়ে গেছে। বলতো ভাই, এমন কাজ কে করে? আরে শুনেছি সে নাকি ধনের লোভে এক অভিশপ্ত গুহায় গিয়েছিল, আর সেখানেই চিরদিনের জন্য মরে গেছে। এই নে ভাই, এমন লোভী বাবার ছেলের কাছ থেকে আমরা কাঠ কিনব না। না না, এর পরিবারের অশুভ ছায়া যেন আমাদের পরিবারে না লাগে। যাও যাও, তোমার কাছ থেকে আমরা কাঠ নেব না। সব গ্রামবাসী কটূক্তি করতে করতে চলে গেল। মনোজ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। কি হয়েছে বাবা? আবার এত মন খারাপ করে কেন ফিরলে? কি বলবো মা, গ্রামের সবাই সব সময় বাবার নাম করে আমাকে খোঁচা দেয়। আর দেখো না, আজ কাঠ নিয়ে গিয়েছিলাম, কিন্তু কেউই কিনতে রাজি হলো না। সাহস রাখ বাবা, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন কেটে গেল, কিন্তু কাঠ আর বিক্রি হলো না। অবস্থাও দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন মনোজ পুকুরের ধারে বসে কাঁদছিল। এমন সময় তার প্রেমিকা অঞ্জলি সেখানে এলো। কি হয়েছে মনোজ? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি বলবো অঞ্জলি, সত্যি বলতে কি আমার মাথায় কিছুই ঢুকছে না। আমার বাবা কোথায় চলে গেলেন? গ্রামের কেউ আমাদের সঙ্গে ঠিকমতো কথাও বলে না, আর কেউ কাঠও কিনছে না। আমার মায়ের শরীর দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। সময় মতো চিকিৎসা আর খাবার না পেলে আমার মাও যদি আমাকে ছেড়ে চলে যায়, এই ভয়টাই আমাকে তাড়া করছে। সাহস রাখ মনোজ, কিছুই হবে না। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। চলো অঞ্জলি, অনেক দেরি হয়ে গেছে, আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। মনোজ বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় এসে দেখল রাস্তার ধারে বসে রামু কাকা জোরে জোরে কাঁদছে। হে ভগবান, হে ভগবান, এখন আমি কি করব, কিভাবে বাঁচব? বার্ধক্যে আমার আর কোনো অবলম্বন রইল না। আরে আরে রামু কাকা, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? কি ব্যাপার? কি বলবো বা, আমি জানতে পেরেছি তোর বাবা আর আমার ছেলে দুজনেই নাকি জঙ্গলের মাঝখানে থাকা সেই অভিশপ্ত গুহার কাছে গিয়েছিল। আর বাবা যেই ওই গুহায় যায়, সে আর কখনো ফিরে আসে না। ওটা কোনো সাধারণ গুহা নয়। এখন আমি কিভাবে বাঁচব? বার্ধক্যে আমার একমাত্র ভরসাটাও চলে গেল। আমি একেবারে একা হয়ে গেলাম। কাকা,
কাকা শান্ত হন, দয়া করে শান্ত হন। আর কাকা, আমার পুরো বিশ্বাস যে আমার বাবা আর আপনার ছেলে সেই গুহাতেই নিয়েছিল। হ্যাঁ বেটা, ঠিক তাই। আমি এক তান্ত্রিকের কাছ থেকে জেনেছি বেটা, ওরাই সেখানে গিয়েছিল। কাকা, আমাকে ওই গুহায় যেতেই হবে। আমি আপনার ছেলে আর আমার বাবাকে সেই গুহা থেকে ফিরিয়ে নিয়ে আসব। ঠিক আছে কাকা, এখন দেখুন আমি কি করি। এ কথা বলে মনোজ বাড়ি ফিরে আসে। কি হয়েছে বেটা, তুই খুব চিন্তিত দেখাচ্ছিস। মা, আমি জানতে পেরেছি বাবা কোথায় গিয়েছেন। তাড়াতাড়ি বল মেটা, কোথায় গিয়েছে তোর মাদা? মা, আমাদের জঙ্গলের মাঝখানে যে গুহাটা আছে না, ওখানেই দুজনেই গিয়েছে। ওই গুহায়? না, এটা হতে পারে না। কি হয়েছে মা? তুমি কি ওই গুহা সম্পর্কে কিছু জানো? শেষ পর্যন্ত ওটার মধ্যে এমন কি আছে? যশোদা কিছু বলে না, শুধু চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। মা, আমি বাবাকে আনতে ওই গুহায় যাব এবং ওনাকে ফিরিয়ে আনবই। তুমি দেখো মা, আমি ওনাকে নিয়ে আসব। না না, তুই কখনোই ওই গুহায় যাবি না। আমি তোকে হারাতে পারবো না। তুই আমার বেঁচে থাকার একমাত্র ভরসা। কি কথা মা, আপনি এত ভয় পেয়েছেন কেন? আপনি কি ওই গুহা সম্পর্কে কিছু জানেন? সত্যি সত্যি বলুন মা, মিথ্যে বলবেন না। বলুন না, আপনি কি কিছু জানেন? অনেক দিন আগে আমি ওই গুহায় গিয়েছিলাম। এ কথা বলতেই যশোদা সেখানেই পড়ে যায় এবং তার মৃত্যু হয়। হায় মা, এ কি হয়ে গেল? মা, মা উঠো না, উঠো না মা, তুমি তো কিছু বলতে যাচ্ছিলে। হে ভগবান, হঠাৎ করে আমার মায়ের কি হয়ে গেল? মা, তোমার তো শ্বাসই চলছে না, হঠাৎ করে তুমি কিভাবে মারা গেলে মা? এখন আমি কি করব? কার ভরসায় বাঁচব? উঠো না মা, উঠো, তুমি তো কিছু বলছিলে, উঠো না। মায়ের শেষ কার্য করে ঘরে মন খারাপ করে বসেছিল মনোজ। 2-3 দিন কেটে যায়। মনোজ না খেয়ে না পিয়ে একা ঘরে বসে থাকে। তখন অঞ্জলি সেখানে আসে। কি হয়েছে মনোজ? আমি কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সঙ্গে দেখাও করছো না। এ কি অবস্থা বানিয়েছো নিজের? অঞ্জলি, চলে যাও। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। আমাকে একা থাকতে দাও, চলে যাও। তুমি এমন কথা বলছো কেন? আমি তোমাকে খুব ভালোবাসি। এই অবস্থায় তোমাকে কিভাবে একা ছেড়ে যাব? আমি জানতে পেরেছি তোমার বাবা সেই রহস্যময় গুহায় গিয়েছিলেন, আর তোমার মা এটা শুনেই মারা গিয়েছেন। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো না। আমি পাপী অঞ্জলি, আমি পাপী। আমার সঙ্গে যেই থাকে সেই মারা যায়। আমি চাই না তোমার সঙ্গেও এমন কিছু ঘটুক। তুমি চলে যাও অঞ্জলি, ভগবানের দোহাই চলে যাও। আমার কাছে যে থাকবে সবাই মারা যাবে। চলে যাও, চলে যাও। মনোজ অঞ্জলিকে বাড়ি থেকে বের করে দেয়। না মনোজ, আমি তোমাকে এত সহজে ছেড়ে দিতে পারি না। আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। তুমি ভেঙে পড়েছ, পুরোপুরি ভেঙে পড়েছ। তুমি এখন অনাথ হয়ে গেছো, তাই এসব কথা বলছো। ঠিক আছে, আমি তোমার মাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার বাবাকে সেই গুহা থেকে অবশ্যই ফিরিয়ে আনব। তারপর তুমি আগের মতো আবার আমাকে ভালোবাসবে। এরপর অঞ্জলি সেই গুহার ভেতরে ঢুকে যায়। এভাবেই আরও 2-3 দিন কেটে যায়। তখন অঞ্জলির মা শোভা দৌড়াতে দৌড়াতে মনোজের কাছে আসে। মনোজ, মনোজ, তুমি কি আমার অঞ্জলিকে দেখেছ? তাকে 2 দিন ধরে দেখা যাচ্ছে না। কে জানে কোথায় চলে গেছে। আপনি এ কি বলছেন? আমি তো 2 দিন আগেই অঞ্জলিকে দেখেছিলাম। তার কি হয়েছে? সে কোথায় গেছে? জানি না বেটা, গ্রামবাসীরা বলছে সেও নাকি সেই অভিশপ্ত গুহায় চলে গেছে। এখন আমি কি করব? সে ছিল আমার একমাত্র মেয়ে। আমি কাদের ভরসায় বাঁচব? না না না,
এটা হতে পারে না। আমি তো তাকে শুধু এই জন্যেই দূরে পাঠিয়েছিলাম, যাতে সে নিরাপদে থাকে, কিন্তু সে নিজেই সেই গুহায় চলে গেছে। আরে আমার মা তো সেই গুহার নাম শুনেই মারা গিয়েছিল। কে জানে ওটার মধ্যে এমন কি আছে, কি অভিশাপ লেগে আছে, আমার তো কিছুই বুঝে আসে না। শুনেছি ওই গুহায় এমন কিছু আছে যে সেখানে যেই গেছে সে আর কখনো ফিরে আসেনি। এখন তো আমার মেয়েও চলে গেছে, আমি তো বেঁচে থাকতেই মরে গেলাম। যাই হোক, আপনি চিন্তা করবেন না কাকিমা, আমি যে কোনো মূল্যে আপনার মেয়ে আর আমার বাবাকে দুজনকেই ফিরিয়ে আনব। তারপর মনোজ গিয়ে সেই তান্ত্রিকের সাথে দেখা করে, যার কথা রঘু কাকা বলেছেন। মহারাজ, মহারাজ, আমার বাবা আর আমার বান্ধবীকে বাঁচান। তারা দুজন জঙ্গলের ওই অভিশপ্ত গুহায় আটকা পড়ে আছে। আমি সবই জানি বৎস। ওখানে ওরা ছাড়াও আরও একজন আছে, সে হচ্ছে তোর রঘু কাকার ছেলে। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব নয়, তার ভিতরে প্রচুর লোভ। আমি তোর বাবা আর বান্ধবীকে অবশ্যই বাঁচাবো, চল আমার সাথে। তারপর তারা দুজন তাড়াতাড়ি সেই গুহায় চলে যায়। দেখ, এখানে যেই কবরগুলো দেখা যাচ্ছে, এগুলো কোনো আসল কবর নয়। এগুলোর ভিতরেই তাদের বন্দি করে রাখা হয়েছে। আমি মনে মনে মন্ত্র পাঠ করছি, তুই একদম কোনো শব্দ করবি না। তারপর তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করে এবং কিছু সময় পর তারা দুজন কবর থেকে বাইরে বের হয়ে আসে। সে তার বাবা আর গার্লফ্রেন্ডকে পেয়ে যায়, যদিও তার মাকে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়।